একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তোমরা গতদিনের ধারাবাহিকতায় আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি ঘোষণা দেওয়ার আগে আমি কিছু আলোকচিত্র তোমাদেরকে দেখাবো, আলোকচিত্র এবং রেখাচিত্র। আমরা যদি একদম উপরের চিত্রটা দেখি তাহলে তোমরা দেখবে যে এই বরাবর একটা হালকা রেখা, এটি উপগ্রহ থেকে নেওয়া একটি চিত্র। পরের চিত্রে আমরা যদি দেখি তাহলে তোমরা দেখো যে এই যে দুটি পাহাড়, এই পাহাড়ের মাঝখান থেকে এই যে একটি নদীর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবে যে একটি হিমবাহের উপর দিয়ে বরফের আস্তরণকে ভেদ করে বরফ গলা পানি নিচের দিকে নেমে আসছে। আমরা এখানে একটি পাহাড়ি অঞ্চলের ছোট্ট যে নালা, সেই নালার চিত্র দেখতে পাচ্ছি। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি নদী নেমে আসছে। আমরা এখানে পার্বত্য অঞ্চলের খরস্রোত একটি নদীর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এইখানে যে নদীর দৃশ্যটি দেখতে পাচ্ছি এটি তোমাদের কাছে খাল মনে হতে পারে, কিন্তু পৃথিবীর খুব কম দেশেই আমাদের দেশের মতো বড় বড় নদী থাকে। এটি আমেরিকার একটি নদী এবং তোমরা দেখতেই পাচ্ছ যে নদীর তীরে কোনো বসতি গড়ে ওঠেনি, বরং নদীর তীরে ওয়াকওয়ে এবং গাছপালা দিয়ে সজ্জিত। এটি বিখ্যাত ব্রহ্মপুত্র নদীর একটি দৃশ্য, আসামের গুয়াহাটির নিকটে তোলা একটি আলোকচিত্র, সূর্যাস্তের দৃশ্য। এখানে কানাডার বিখ্যাত সেন্ট লরেন্স নদীর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তোমরা জানো যে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা, এই নায়াগ্রা জলপ্রপাত কিন্তু সেন্ট লরেন্স নদীর গতিপথেই তৈরি হয়েছে। এটি বাংলাদেশের শীতলক্ষ্যা নদীর তীরের একটি দৃশ্য। আমরা এই ধরনের নদীর দৃশ্য দেখে থাকি দক্ষিণ ভারতে অথবা বাংলাদেশে সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট অথবা উপকূলীয় অঞ্চলে আমরা এই ধরনের নদী দেখে থাকব। বনভূমি উপকূলের সন্নিকটবর্তী এটি আমরা বুঝি যে এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ দেখা যাচ্ছে, এর থেকেই আমরা বুঝি যে এটি উপকূলবর্তী এলাকার দৃশ্য। এখানে দেখো যে এই যে তোমরা যদি খেয়াল করো তাহলে এই যে দেখো একটা নদী, এই নদী যখন সমুদ্রের মধ্যে চলে এসেছে তখন দুই পার্শ্বে পলি সঞ্চয়ের মাধ্যমে যে ভূমি তৈরি করেছে আমরা এটিকে বলি বদ্বীপ। এবং এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এটি কিন্তু পাখির পায়ের মতো, খেয়াল করে দেখো পাখির পায়ের যে আঙ্গুলগুলি সেই আঙ্গুলের মতো। অতএব তোমরা আমার এতক্ষণের কথাতে বুঝতে পারলে যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নদী। আর এই যে একটা নদী শুরু থেকে শেষ পর্যন্ত যে তার ভূমিরূপগুলি তৈরি করে, এর সামগ্রিক যে বিষয়বস্তু সবগুলি মিলেই আমরা বলি নদী ব্যবস্থা। যদিও নদী ব্যবস্থার আলাদা সংজ্ঞায়ন রয়েছে, কিন্তু সেটি উচ্চতর শ্রেণীর জন্য, যে কারণে আমরা সেই জটিলতায় যাব না। আমরা এইখানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটা নদী কিভাবে সৃষ্টি হয়, নদী তার গতিপথে যে পর্যায়গুলি সৃষ্টি করে সেই পর্যায়সমূহ, এবং নদীর যে নদী ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম একটি প্রধান শক্তি। অর্থাৎ আমরা বিশেষ করে যে প্লাবন সমভূমি অঞ্চল রয়েছে সেখানকার ভূমি রূপ সৃষ্টির ক্ষেত্রে নদী প্রধান ভূমিকা পালন করে। আমরা সেই বিষয়গুলি নিয়েই আসলে এখানে কথা বলবো। আসো আমরা আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে একটি দৃশ্য দেখে নিই, একটি ভিডিও চিত্র দেখে নিই। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে নদী সংরক্ষণ করতে হয় বা নদী বিষয়ক যে সচেতনতা সেটি এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে এই 3 মিনিটের ভিডিওটি দেখবে। I have run these canyons for 6 million years.
I have traveled from the Rocky Mountains to the deserts, through scorching heat and freezing cold, from the land of the dinosaurs to fields of food. I lend my hand to 7 states, 2 countries, 9 national parks, And 36 million people across an arid West. I am not the strongest or the largest, but I am the hardest working. People love me. My playfulness, My beauty, my power, my life. But I don't think I can offer any more. I am I am tired, tired, tapped, and tied. Of the hundreds of major rivers in the world, I am one of the few who no longer kisses the sea. Battles to harness my soul have been won and lost. Use me wisely, and I will sustain you. Use me like you have, and I will break. My name My name is Red. The Grand River Red. The American Nile. The Canyon Maker. I am the Colorado River. And I am the most endangered river in America. স্লাইডে আসেন। তোমরা এতক্ষণ যে ভিডিও চিত্রটি দেখলে এটি ন্যাশনাল জিওগ্রাফি থেকে সংগৃহীত। তোমরা এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে আমেরিকার অন্যতম দীর্ঘ নদী এবং পৃথিবীর দীর্ঘ নদীগুলির মধ্যেও অন্যতম কলোরাডো নদীর কথা বলা হয়েছে। কলোরাডো নদী প্রায় ২৫০০ কিলোমিটার লম্বা, ২৩০০ কিলোমিটারের বেশি, প্রায় ৪০০ কিলোমিটারের মতো। এটি আমেরিকার ৭টি প্রদেশ এবং মেক্সিকোর ২টি প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই নদীর থেকে পানি প্রত্যাহারের কারণে এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা সেচের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া এটি আমেরিকার প্রায় ৩.৫ কোটির বেশি মানুষের পানীয় ও জলের চাহিদা পূরণ করে। এই বিপুল পরিমাণে পানি প্রত্যাহারের কারণে আমরা লক্ষ্য করি যে ৬০-এর দশকের পর থেকে এই নদীর পানি খুব কম সময়ের জন্যই সমুদ্রে গিয়ে পতিত হয়েছে। অর্থাৎ দেখা যায় যে শেষের প্রায় ১৫০ কিলোমিটার শুষ্ক, অর্থাৎ নদীটি শেষে এসে প্রায় মৃত্যুবরণ করেছে। এমতো অবস্থায় এই যে আমরা দেখি যে আমাদের অর্থনৈতিক যে বিভিন্ন ক্রিয়াকলাপ, আমাদের পর্যটন কিংবা বিনোদনের জন্য আমরা নদী ব্যবহার করি, পাওয়ার জেনারেশন অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য আমরা নদীর পানির শক্তিকে ব্যবহার করছি, ইত্যাদি কারণে আমরা দেখি যে এই নদীটি পৃথিবীর হুমকির সম্মুখীন যে নদীগুলি রয়েছে তার অন্যতম।
যে কারণে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এই নদীর থেকে সুবিধা নিতে চাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাই, তাহলে নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। মনে রাখতে হবে নদীর উপরের অংশের পানি যদি প্রত্যাহার করা হয়, তার প্রভাব নদীর নিম্ন অংশের মানুষের জীবনযাত্রার উপরে পড়ে। এই কথাটি মূলত এই যে মেসেজ, যে প্রায় ৩০ বছর পর একবিংশ শতাব্দীর প্রথম ভাগে এসে প্রায় ৩০ বছর পর এই নদীর পানি সমুদ্রে গিয়ে পতিত হয়, এবং সেই উপলক্ষেই এই ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। তাহলে আমরা নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হব। যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে পৃথিবীর বড় বড় যে সভ্যতা, সেই সভ্যতাগুলি নদীর তীরে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমরা এখানে যে চিত্রটি দেখিয়েছি, তোমরা যদি লক্ষ্য করো, প্রথম চিত্রটি হচ্ছে মিশরের সেই বিখ্যাত পিরামিডের চিত্র, এবং ডান পার্শ্বে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মিশরীয় যে ভাষা, প্রাচীন মিশরের ভাষা হায়ারোগ্লিফিক্স, সেই হায়ারোগ্লিফিক্সের নমুনা। আমরা নিচে বাম দিকের চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখব যে পাকিস্তানের যে মহেঞ্জোদারো সভ্যতার কথা আমরা বলি, প্রাচীন নগরী মহেঞ্জোদারো, সেই মহেঞ্জোদারোর যে সমৃদ্ধ নগরী ছিল তার ধ্বংসাবশেষ আমরা দেখতে পারি। আর এখানে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ব্যাবিলনের সেই ঝুলন্ত উদ্যান। তোমরা সবাই জানো যে ব্যাবিলনের রাজা নেবুচাঁদ তার রানীর মনোরঞ্জনের জন্য এই বাগানটি তৈরি করেছিল শূন্যের উপরে, এবং এই সমস্ত সভ্যতাই কিন্তু গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। তাহলে আমরা দেখছি যে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। এবং আমরা দেখি যে পৃথিবীর সবচাইতে ঘন বসতিপূর্ণ এলাকাগুলি হচ্ছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা এর মধ্যে আমি বলেছি যে পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে নদী। নদী আমরা যাকে ইংরেজিতে বলি রিভার, এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, অর্থাৎ এই যে আমরা যে রোমান ইয়ের কথা বলি, প্রাচীন রোমান, অর্থাৎ ইটালি, ইউরোপের দক্ষিণ দিকে, যে কারণে ইটালির ভাষাকে আমরা বলি ল্যাটিন ভাষা। তাহলে এই যে ল্যাটিন শব্দ রিপা, এই রিপার থেকে এসেছে রিভার, এবং আমরা দেখি যে রিভার বা নদী, এই নদীর অনেকগুলি বাংলা সমর্থক শব্দ রয়েছে। তোমরা বাংলা দ্বিতীয় পত্রে এরকম সমর্থক শব্দ পড়ে থাকো, গাং, ছড়া, নদী, দরিয়া, তটিনী, তরঙ্গিনী, সরিত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দ রয়েছে যেগুলি নদীর প্রতিশব্দ। আবার দেখো যে নদীগুলির নাম অনুযায়ী, মানে নদীগুলির অবস্থান অনুযায়ী নদীকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি। যেমন তোমাদের যাদের চাঁপাইনবাবগঞ্জে বাড়ি তারা জানো যে আমরা যে ছোট নদী সেটাকে খাড়ি বলে থাকি। এই যে তোমরা যদি বাবুডাইংয়ে যাও তাহলে এরকম ছোট ছোট খাড়ি দেখতে পারবে, অর্থাৎ অপ্রশস্ত কিন্তু গভীর যে নদীগুলি সেগুলিকে আমরা খাড়ি বলি। ছোট যে নদী, একদম একটা পার্বত্য অঞ্চলে যখন নদী সৃষ্টি হয়, যখন নদীগুলি সূক্ষ্ম ধারা নিচের দিকে নেমে আসে, এরকম দৃশ্য আমরা বৃষ্টির পর আমাদের বাড়ির যে নতুন মাটি যদি তোলা হয়, বিশেষ করে বালি মাটি যদি তোলা হয়, তাহলে আমরা দেখব যে বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ার সময় চিকন রেখার মতো তৈরি করে। আমরা এগুলিকে বলি সুতিনালী বা রিল। সুতিনালী যখন আর একটু বড় হয় তখন সেটাকে আমরা বলি নালা। তোমরা নালার সাথে পরিচিত, আমাদের বাড়ির পাশে যে নালা থাকে, অর্থাৎ ছোট্ট অপ্রশস্ত যে খাত, সেগুলিকে আমরা বলি নালা। নালার থেকে যখন আরো বড় হয় তখন সেটাকে আমরা বলি খাড়ি। খাড়ি ইংরেজিতে এটাকে ক্রিক বলা হয়। তোমরা যারা পাঠ্য বইয়ের বাহিরে পড়ো, বিশেষ করে যদি ওয়েস্টার্ন সিরিজ পড়ে থাকো, তাহলে তোমরা ক্রিক শব্দটা বহুবার শুনে থাকবে। ক্রিক, ক্রিক অর্থ হচ্ছে ছোট নদী। আবার দেখো যে আমরা এই যে ছোট নদী, সেই ছোট নদীকে ইংরেজিতে বলি স্ট্রিম। এরকম অনেকগুলি স্ট্রিম একত্রিত হয়েই বৃহদাকার নদী সৃষ্টি করে। তাহলে আসো আমরা দেখি যে নদী বলতে আমরা কি বুঝি। আসলে তোমাদের বইয়ে যেভাবেই থাকুক না কেন, মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে বলতে পারি যে
একটা উঁচু জায়গার থেকে একটা নিচু জায়গার দিকে যে পানির প্রবাহ, এবং সেটা যদি একটা সুনির্দিষ্ট খাত অর্থাৎ গর্ত দিয়ে যদি পানিটা নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাহলে আমরা সেটিকে বলবো নদী। তাহলে নদী সৃষ্টির জন্য একটা উঁচু ভূমির দরকার হয়, এবং সেই উঁচু ভূমির ঢালকে অনুসরণ করে পানি নিচের দিকে যখন নামতে থাকে তখন সে নিচের দিকে গর্ত তৈরি করে, সেই গর্ত বরাবর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাহলে সেটিকে আমরা বলবো নদী। তোমাদের বইয়ে আনুষ্ঠানিকভাবে যেভাবে দেয়া আছে সেটি হচ্ছে যে কোনো স্বাদু পানির প্রবাহ যা অন্য কোনো পানি প্রবাহ, হ্রদ, জলাধার বা সাগরে মিলিত হয় তাকেই নদী বলে। অর্থাৎ আমরা দেখব যে একটা নদী শেষ পর্যন্ত গিয়ে অপর কোনো বৃহদাকার জলাভূমিতে বা জলার সাথে মিলিত হয়। সেটা হতে পারে একটা নদী, হতে পারে একটা হ্রদ, অথবা একটা বড় বিল, অথবা সাগর বা মহাসাগর। এবং আমরা দেখি যে প্রাকৃতিকভাবে যে উচ্চভূমির থেকে সৃষ্টি হবে এবং একটা নির্দিষ্ট ভূমির ঢালকে অনুসরণ করে একটা নির্দিষ্ট খাত বরাবর নিচের দিকে প্রবাহিত হয়ে বড় কোনো জলাধার, হ্রদ, সাগর বা মহাসাগরে যদি পতিত হয় তাহলে তাকে আমরা বলবো নদী। তাহলে দেখো যে যে জায়গা থেকে নদীটা সৃষ্টি হবে সেই জায়গাটাকে আমরা বলি নদীর উৎস। যেমন আমরা যদি গঙ্গা নদী বা পদ্মা নদীর কথা বলি তাহলে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ হ্রদ রয়েছে, গোমুখ বলে একটা স্থান আছে, সেখান থেকে এই গঙ্গা নদী বা পদ্মা নদীর সৃষ্টি, তাহলে সেটিকে আমরা বলছি নদীর উৎস। অপরদিকে একটা নদী বৃহদাকার যে জলাশয়ের সাথে মিলিত হয় সেই জায়গাটাকে আমরা বলি মোহনা। সাধারণত সাগর বা হ্রদে যখন মিলিত হয় সেই জায়গাটাকে আমরা বলবো মোহনা। আবার দেখো যে এই যে একটা ছোট ছোট নদীগুলি গিয়ে আরেকটা নদীতে পতিত হয়, তাহলে এই যে বড় নদীর পানির ক্ষেত্রে কন্ট্রিবিউট করে কে? এই ছোট ছোট নদীগুলি। এই ছোট ছোট নদীগুলিকে আমরা বলি উপনদী বা ইংরেজিতে আমরা যদি বলি কন্ট্রিবিউটরি। আবার দেখো যে এই ধরনের নদী যেহেতু দান করে, অর্থাৎ এই ছোট নদীগুলি যেগুলি গিয়ে আরেকটা বড় নদীতে পড়ে, সেই বড় নদীর পানি সে কি করে? পানির যোগান দেয়, যে কারণে আমরা একে বলি করদ নদী। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তিস্তা, ধরলা, এগুলি হচ্ছে যমুনার উপনদী। অর্থাৎ তিস্তা, ধরলা এই নদীগুলি এসে যমুনা নদীর সাথে মিলিত হয়। আমরা যেমন আত্রাইয়ের কথা বলতে পারি যে আত্রাই নদী গিয়ে পদ্মা নদীতে মিলিত হয়, কিংবা মহানন্দা গিয়ে পদ্মা নদীতে মিলিত হয়, তাহলে মহানন্দা হচ্ছে পদ্মার উপনদী। তাহলে উপনদীকে আমরা কি বলি? কন্ট্রিবিউটরি, বা এইটা কি করে? পানি বড় নদীকে দান করে, এই জন্য আমরা একে বলবো করদ নদী। অপরদিকে আমরা দেখি যে একটা নদী যখন অনেক বড় হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, তখন কি হয়? তার পানির পরিমাণ অনেক বেড়ে যায়, এবং যত এটি উপকূলের দিকে যেতে থাকে অর্থাৎ সমুদ্রের দিকে যেতে থাকে ভূমির ঢাল তত কমতে থাকে। এই অবস্থায় মূল নদী তার পানি কি করতে পারে না? পুরোপুরি পরিবহন করতে পারে না। তখন সে কি করে? ছোট ছোট শাখায় বিভক্ত হয় এবং তার যে পানির চাপ সেই চাপটাকে হ্রাস করে। তাহলে এইভাবে যখন একটা বড় নদীর পানি ছোট ছোট শাখার মাধ্যমে কি করে? তার চাপটাকে হ্রাস করে বা চাপটাকে প্রশমিত করে, এই রকম নদীকে আমরা বলবো শাখা নদী। যেমন আমরা দেখি যে আড়িয়াল খাঁর কথা আমরা বলতে পারি, আড়িয়াল খাঁ হচ্ছে পদ্মার শাখা নদী। তাহলে আমরা দেখছি যে এই যে শাখা নদী পানি কি করে? মূল নদীর পানির চাপকে কমায়, সেই পানিটাকে ডিস্ট্রিবিউট করে, যে কারণে শাখা নদীর ইংরেজি হচ্ছে ডিস্ট্রিবিউটরি। মনে থাকবে যে মূল নদীর পানি যদি শাখা প্রশাখার মাধ্যমে কি করে? সে চাপটাকে হ্রাস করে এবং সমুদ্রের দিকে পরিবহন করে, তাহলে সেটিকে আমরা বলবো শাখা নদী বা ইংরেজিতে ডিস্ট্রিবিউটরিজ। আবার দেখো পাশাপাশি যদি দুইটা নদী সমান্তরাল ভাবে বা পাশাপাশি দিয়ে যায়, তাহলে এই দুইটা নদীর মধ্যবর্তী যে অঞ্চল সেই অঞ্চলকে আমরা বলি দোআব। দো মানে দুই, আর আব, আব মানে হচ্ছে পানি। তাহলে এই যে দুইটা নদীর পানির মাঝখানের ভূমি, এই জন্য আমরা একে বলবো দোআব। তোমাদেরকে মনে রাখতে হবে যে দোআব কিন্তু কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুটি নদীর প্লাবন ভূমি হওয়ার কারণে দোআব অঞ্চলের মাটি হয় খুব বেশি উর্বর। এখন দেখো যদি
একাধিক নদী কোনো জায়গায় মিলিত হয় তাহলে সেই জায়গাটাকে আমরা বলি নদী সঙ্গম বা রিভার ইন্টারসেক্ট। আমরা যেমন দেখি যে চাঁদপুর যে শহরটা, সেই শহরের জাস্ট উত্তর অংশে আমরা দেখব যে পদ্মা নদী এবং মেঘনা নদী পরস্পরের সাথে মিলিত হয়। এবং তোমরা লক্ষ্য করে থাকবে যে চাঁদপুর শহর প্রতিরক্ষার জন্য প্রতি বছর বিপুল পরিমাণে বাজেট প্রণয়ন করতে হয়, কারণ এই যে দুটা নদীর মিলিত স্রোত, ফলে চাঁদপুর অঞ্চল আমরা দেখি যে প্রায় সময় নদী ভাঙনের শিকার হয়। এখন দেখো যে আমরা আরো কতগুলি শব্দের সাথে তোমাদেরকে পরিচিত করব। তার মধ্যে একটি হচ্ছে নদী অববাহিকা। নদী অববাহিকাটা কি? একটা নদী যে অঞ্চলের পানিকে কি করে? নিষ্কাশিত করে। অর্থাৎ একটা নদী যখন সৃষ্টি হয় তখন তার অনেকগুলি উপনদী থাকে। এই উপনদীগুলি এবং তাদের যে শাখা প্রশাখা, সেই সমস্ত শাখা প্রশাখা এবং উপনদীর মাধ্যমে সে কি করে? ওই অঞ্চলের পানিকে নিয়ে নদীর মাধ্যমে নিচু জায়গায় অর্থাৎ অন্য কোনো জলাশয়ে ফেলে। তাহলে এই যে এই অঞ্চল, এই এন্টায়ার অঞ্চলটাকে আমরা বলি নদী অববাহিকা। তাহলে এখানে যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছি যে সিলেট অঞ্চল হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নদীর অববাহিকা। আবার দেখো যে একটা নদী তার পানি সংগ্রহের জন্য পার্বত্য অঞ্চলের যে জায়গাগুলি থেকে, অর্থাৎ যে সুতিনালী বা নালা, তারপরে হচ্ছে স্ট্রিম বা ক্রিক ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন উপনদীর মাধ্যমে তার পানি সংগ্রহ করে, সেই অঞ্চলটাকে আমরা বলি জলবিভাজিকা। তাহলে দেখো যে জলবিভাজিকা হবে পার্বত্য অঞ্চলে, আর নদী অববাহিকা হবে কোথায়? সেটি হচ্ছে নদী অববাহিকা হবে সমভূমি অঞ্চলে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। আর নদী যে খাত বরাবর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, আমরা সেই খাতটাকে বলি নদী উপত্যকা। কারণ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে নদীর পাড় সবসময় উঁচু হয়। পার্শ্ববর্তী এলাকা থেকে নদীর পাড় উঁচু হয়ে তারপরে ভেতরের দিকে গভীর হয়। এই যে গভীর অংশ, দুই দিকে উঁচু ভূমি আর মাঝখানের গভীর অংশ, সেটিকেই আমরা বলি উপত্যকা। তাহলে কি, যে নদী যে খাত বরাবর প্রবাহিত হয় সেটিকে আমরা বলি নদী উপত্যকা। আর এই যে নদীর তলদেশ, অর্থাৎ এই যে একটা উপত্যকার ভেতরে যে গভীর অংশ, সেটিকে আমরা বলি নদী গর্ভ। অর্থাৎ যার উপর দিয়ে পানি প্রবাহিত হয় সেই অঞ্চলটাকে আমরা বলি নদী গর্ভ। আমরা আরেকটা শব্দ শিখব, সেটি হচ্ছে থলওয়েগ। থলওয়েগটা হচ্ছে কি, যে একটা নদীর সবচেয়ে গভীর যে বিন্দুগুলি, সেই বিন্দুগুলিকে যদি আমরা, একটা নদী যদি এরকম আঁকা বাঁকা হয় তাহলে আমরা দেখব যে এই আঁকা বাঁকার মধ্যে তোমরা লক্ষ্য করবে যে নদীর বাইরের পাড়ের অংশ কিন্তু খাড়াভাবে ভাঙে আর ভেতরের পাড়ের অংশ ঢালু থাকে। তাহলে এই যে একদিকে খাড়া আর একদিকে ঢালু, যে কারণে আমরা দেখি যে নদীর গভীরতম অংশ মাঝখানে না হয়ে প্রায় সময় যে কোনো একদিকে হয়। আর যদি নদী স্ট্রেট মানে সরল রেখায় হয় তাহলে আমরা দেখব যে নদীর গভীরতম অংশ সাধারণত মাঝ বরাবর হয়ে থাকে। তাহলে এই যে নদীর যে গভীরতম অংশ, সেই গভীরতম অংশের বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাবো সেটিকেই আমরা বলছি থলওয়েগ। থলওয়েগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি, যে দুটি দেশের সীমারেখা যদি নদী দ্বারা নির্ধারিত হয় তাহলে থলওয়েগকে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে হাড়িয়াভাঙ্গা নদীর কথা বলতে পারি। হাড়িয়াভাঙ্গা নদীর থলওয়েগ হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সীমারেখা। দেখো আমরা অলরেডি জলবিভাজিকার কথা বলেছি। এখন এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে একটা পার্বত্য এলাকায় কিন্তু একাধিক বড় নদী থাকতে পারে। তাহলে আমরা দেখব যে সেই এলাকা ভেদে জলবিভাজিকা কিন্তু আলাদা আলাদা হবে। আমরা যদি হিমালয় পর্বতমালার কথা বলি তাহলে আমরা দেখব যে হিমালয় পর্বতমালার উত্তর পার্শ্ব থেকে ব্রহ্মপুত্র নদী সৃষ্টি হয়েছে, আর দক্ষিণ পার্শ্ব থেকে আমরা দেখি যে দক্ষিণ পার্শ্বের যে অংশ সেখান থেকে গঙ্গা নদী বা সিন্ধু নদী সৃষ্টি হয়েছে। তাহলে গঙ্গা নদীর আলাদা জলবিভাজিকা রয়েছে, ব্রহ্মপুত্রের আলাদা জলবিভাজিকা রয়েছে এবং সিন্ধু নদীর আলাদা জলবিভাজিকা রয়েছে।
তোমরা যদি এই চিত্রটা দেখো তাহলে দেখবে যে এই অংশটুকু হচ্ছে নদীর, যে নদী তার পানি সংগ্রহ করছে। এই যে দেখো এই শাখা প্রশাখার মাধ্যমে নদী পানিটা নিয়ে কি হচ্ছে, এদিকে চলে যাচ্ছে। তাহলে এই অঞ্চলটা হচ্ছে নদীর জলবিভাজিকা অঞ্চল। অপরদিকে আমরা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্তর কথা চিন্তা করি তাহলে এটি হচ্ছে নদীর অববাহিকা অঞ্চল। আমরা এইভাবে মনে রাখতে পারি যে একটা নদীর প্রভাব বলয় যতদূর পর্যন্ত লক্ষ্য করা যায় সেটিকেই আমরা বলি নদী অববাহিকা। অর্থাৎ সেই নদীর যে প্লাবন, সেই প্লাবনের প্রভাব কিংবা সেই অঞ্চলের কৃষিকাজ অথবা মানুষের জীবনযাত্রা যদি ওই নদীর সাথে সংশ্লিষ্ট হয় তাহলে সেই অঞ্চলটাকে আমরা বলি নদী অববাহিকা। এখানে দেখো যে একটা নদী উঁচু স্থান থেকে যখন তৈরি হয় তখন সে কি করে, ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে এবং তারপর এক সময় গিয়ে সমুদ্রে পতিত হয়। তাহলে এটি হচ্ছে আমরা দেখব যে প্রোফাইল, একটা নদীর প্রোফাইল, এবং সেই নদীর প্রোফাইলে আমরা দেখব যে এক এক জায়গায় এক এক রকমের ভূমিরূপ তৈরি করে। তো এর গতিবেগও কম বেশি হয় এবং তার যে চলার পথ, সেই চলার পথের যে বিস্তার সেটিও কম বেশি হয়। এই কারণে আমরা নদীর গতিপথকে বা নদীর পর্যায়কে তিনটি ভাগে ভাগ করি। আমরা বলি যে আদ্যগতি, মধ্যগতি আর নিম্নগতি। আর অবস্থা অনুযায়ী, অর্থাৎ এটা যদি গতিপথের ক্ষেত্রে বলি তাহলে আদ্যগতি, মধ্যগতি আর নিম্নগতি। আর যদি ভূমিরূপের ধরন অনুযায়ী আমরা ভাগ করি তাহলে প্রথম অংশ যেটিকে আদ্যগতি সেটিকে আমরা বলি পার্বত্য অবস্থা, মধ্যগতিকে বলি সমভূমি অবস্থা আর নিম্নগতিকে বলি বদ্বীপ অবস্থা। তাহলে দেখো যে, এবং নদী যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে উপরের চিত্রে একটু মার্কিং এ ভুল রয়েছে। সেটি হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নিম্ন গতিতে নদী হবে বিনুনিকার, অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে যে মেয়েদের মাথার বেনি কি হয়, যে একদিকে চুল আরেক দিকে চলে যায়, আবার সেটি আরেক দিকে চলে যায়। আমরা দেখব যে কিছু কিছু নদী রয়েছে যে নদীগুলির মাঝখানে যে চর, সেই চরের অবস্থান দেখলে মনে হয় যে অনেকটাই মেয়েদের মাথার চুলের মতো। যেমন উদাহরণ হিসেবে আমরা যমুনা নদীর কথা বলতে পারি। যে তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে যে যমুনা নদীর পানি কি হয়, চরের ভেতর দিয়ে এমন ভাবে প্রবাহিত হয় যে দেখে মনে হবে যে চুলের বেনির মতো। তাহলে এই ধরনের নদীর অবস্থাকে আমরা বলি বেনুনিকার। আর অপরদিকে আমরা যদি দেখি যে নদী সাপের মতো আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হয়, খুব বেশি চর সৃষ্টি করে না, এই রকম অবস্থাকে আমরা বলি সর্পিলাকার গতি। অপরদিকে নদী যদি ঢাল বেয়ে সোজা নেমে আসে তাহলে আমরা সেই ধরনের নদীকে বলি সরলরৈখিক নদী। তাহলে দেখো যে নদীর, আমরা এর আগে যে কথাটি আমি যে কথাটি বলেছি সেটি হচ্ছে যে নদীর উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত নদীর যে অববাহিকার ধরন, অর্থাৎ যে পথের উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তার ভূমির ধরন, আয়তন, গভীরতা, ঢাল, স্রোত, তারপরে নদীর ক্ষয়ক্রিয়া বা নদীর সঞ্চয় কাজ ইত্যাদির উপর ভিত্তি করে একটা নদীকে তিনটি ভাগে ভাগ করা হয়। সেটি হচ্ছে আদ্যগতি বা পার্বত্য অবস্থা, মধ্যগতি বা সমভূমি অবস্থা, নিম্নগতি বা বদ্বীপ অবস্থা। তাহলে দেখো যে গতি অনুসারে আমরা ভাগ করছি আদ্য, মধ্য আর নিম্ন, আর অবস্থা অনুযায়ী আমরা সেই একই জিনিসকে ভাগ করছি পার্বত্য অবস্থা, সমভূমি অবস্থা এবং বদ্বীপ অবস্থা। এখানে যেন কনফিউশন তৈরি না হয় বিষয়টা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই যে দেখো যে এখানে যে তিনটি চিত্র দেখানো হয়েছে সেই তিনটি চিত্রতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নদী তুলনামূলকভাবে সরল রৈখিক। পার্বত্য অঞ্চলের নদীর এটি হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঢাল বেয়ে নদী সোজা নিচের দিকে নেমে আসে। আমরা দেখব যে একটা পাহাড়ে যে নদীর সৃষ্টি হয়, অর্থাৎ নদীর উৎস থেকে শুরু করে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত যে অবস্থা, সেই অবস্থাকে আমরা বলি পার্বত্য অবস্থা, এবং
তার যে গতি, এই সময় গতি অনেক বেশি থাকে, যে কারণে, এবং এটি হচ্ছে নদীর প্রাথমিক অবস্থা বা শুরুর অবস্থা, যে কারণে আমরা একে বলি আদ্যগতি। তাহলে দেখো যে যেহেতু এখান থেকে নদীর সূত্রপাত হয়, যে কারণে আমরা এটিকে বলছি আদ্যগতি। আর পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে যেহেতু নদীটি প্রবাহিত হয়, যে কারণে আমরা একে বলি পার্বত্য অবস্থা। এই সময় আমরা দেখব যে যেহেতু পাহাড়ের উপর দিয়ে নদীগুলি প্রবাহিত হয়, পাহাড়ের ঢাল অনেক বেশি। তোমাদের মনে থাকার কথা, আমি বলেছিলাম যে একটি পর্বতের ঢাল সাধারণত 5-6 ডিগ্রির বেশি হয়, এবং পাহাড়ের ঢালও 3 থেকে 4 ডিগ্রি বা তার বেশি হতে পারে। তাহলে এই যে দেখো যে ঢাল অধিক থাকার কারণে পানিগুলি খুব দ্রুত নিচের দিকে নেমে আসে, যে কারণে তোমরা দেখে থাকবে যে এখানে আমি উল্লেখ করেছি যে ঘন্টায় নদীর গতিবেগ থাকে 24 থেকে 32 কিলোমিটার। তবে সবসময় যে একই থাকবে তা না, ভূমির ধরনের উপর নির্ভর করবে। যদি ঢাল বেশি থাকে তাহলে গতিবেগ বেশি হবে, আর ঢাল যদি কম থাকে তাহলে গতিবেগ কম হবে। তাহলে দেখো যে এই সময় পার্বত্য অঞ্চলের মাটি সাধারণত পাথুরে প্রকৃতির হয়, অর্থাৎ কঠিন শিলায় গঠিত হয়, যে কারণে কঠিন শিলার উপর দিয়ে যখন নদীগুলি প্রবাহিত হয় তখন পাশের দিকে খুব বেশি ক্ষয় করতে পারে না। কিন্তু ঢালের কারণে নদী কি করে, পানিগুলি নিচের দিকে ক্ষয় করে, যে কারণে আমরা দেখব যে পার্বত্য অবস্থায় নদীগুলি হবে অপ্রশস্ত, এবং নদীর প্রশস্ততা কম হবে কিন্তু গভীরতা বেশি হবে। তাহলে আদ্যগতি বা পার্বত্য অবস্থায় এটি হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য, যে নদীগুলি অপ্রশস্ত হবে এবং নদীর ঢাল, নদীর গভীরতা অনেক বেশি হবে। যে কারণে আমরা দেখি যে এই আদ্যগতিতে বিভিন্ন ধরনের গভীর ভূমিরূপের সৃষ্টি হয়। আমরা ভূমিরূপগুলি নিয়ে পরে কথা বলবো, তার আগে আমরা দেখি যে আরো কিছু বিষয় রয়েছে। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি বলি তাহলে হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার, ভারতের যে হরিদ্বার, সেই হরিদ্বার পর্যন্ত নদীর অবস্থাকে আমরা বলবো গঙ্গা নদীর বা পদ্মা নদীর আদ্যগতি বা পার্বত্য অবস্থা। তাহলে এটি আমাদেরকে মনে রাখতে হবে উদাহরণ হিসাবে, যে গঙ্গোত্রী হিমবাহ অর্থাৎ গঙ্গা নদী যেখান থেকে উৎপত্তি হলো, সেখান থেকে হিমালয়ের পাদদেশ অর্থাৎ হরিদ্বার পর্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলকে আমরা বলবো গঙ্গা নদীর আদ্যগতি বা পার্বত্য অবস্থা। এবং আমি এর আগে বলেছি যেহেতু নদীর ঢাল মানে ভূমির ঢাল অনেক বেশি থাকে, যে কারণে ক্ষয়, উলম্ব ক্ষয় বেশি হবে, আনুভূমিক অর্থাৎ পাশের দিকের ক্ষয় কম হবে। আমরা ভূমিরূপগুলি, ক্ষয়জাত যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলির কথা পরে বলবো। তারপরেও তোমাদেরকে বলি যে এই যে গভীর করার যে ক্ষমতা, যে কারণে আমরা দেখব যে একটা নদী উপত্যকা আরো যদি গভীর হয় তাহলে সেটিকে আমরা বলি গিরিখাত। গিরিখাত যদি আরো বেশি গভীর হয়, যেমন 1/2 কিলোমিটার যদি গভীর হয়, তাহলে সেটিকে আমরা বলবো গিরি সংকট। আর গিরি সংকটের চাইতে যদি আরো বেশি গভীর, আরো বেশি বিস্তৃত হয়, অর্থাৎ অনেক বেশি লম্বা হয়, তাহলে সেটিকে আমরা বলি ক্যানিয়ন। এই ডেফিনেশনগুলি আমরা আগেও বলেছি এবং আগামীতে আবার বলবো। এছাড়াও আমরা দেখব যে এখানে আরো বিভিন্ন ধরনের ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, যেমন আমরা দেখি জলপ্রপাত সৃষ্টি হয়। তোমরা জানো যে একটা পার্বত্য অবস্থা থেকে নদীর পানি যদি হঠাৎ করে নিচের দিকে পড়ে তাহলে সেটিকে আমরা বলি জলপ্রপাত। জলপ্রপাত তৈরি হবে। এছাড়া ছোট ছোট যদি জলপ্রপাতটা অনুচ্চ হয় এবং ধাপে ধাপে হয় তাহলে সেটিকে আমরা বলি ক্যাসকেড বা নির্ঝর। তারপরে নদীতে যেহেতু আদ্যগতিতে স্রোত অনেক বেশি থাকে, যে কারণে আমরা দেখব যে নদীর ভেতর দিয়ে পানি খুব দ্রুত প্রবাহিত হয়। আমরা এরকম দ্রুত প্রবাহিত নদীকে বলি খরস্রোত বা র্যাপিড। এই বিষয়গুলি আমরা পরে আবার আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি সমতল ভূমি, এবং সমতল ভূমিতে দেখো যে নদী সাপের মতো আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়। তাহলে এটি হচ্ছে আমাদের মধ্যগতি। মধ্যগতির আরেক নাম হচ্ছে সমভূমি অবস্থা। অর্থাৎ এই যে আমরা যদি হরিদ্বার নদীর কথা মানে গঙ্গা নদীর কথা বলি, তাহলে এই যে হরিদ্বার থেকে শুরু করে রাজমহল, ভারতের রাজমহল পর্যন্ত, বেসিক্যালি বাংলাদেশের ভেতর দিয়ে যে পদ্মা নদীর অবস্থান, সেটিও কিন্তু তোমার অনেকটাই সমভূমি অবস্থা। তবে যত দক্ষিণে যাবে তোমরা লক্ষ্য করবে যে পদ্মা নদীর ভেতরে বিভিন্ন চর সৃষ্টি হয়, অর্থাৎ বিনুনিকার বৈশিষ্ট্য চলে আসে।
আদর্শ যদি আমরা এর কথা বলি যে খুব বেশি চর নদীর ভেতরে সৃষ্টি হয় না, এরকম অবস্থার কথা বললে আমরা রাজমহল পর্যন্ত বলতে পারি। তাহলে এটি হচ্ছে নদীর সমভূমি অবস্থা। যেহেতু সমভূমিতে এসে নদীর ঢাল কমে যায়, ফলে নদীর যে নিম্নমুখী ক্ষয় প্রবণতা সেটি হ্রাস পায়। তাহলে নদীর গভীরতা যদি বৃদ্ধি না পায়, এই রকম ক্ষেত্রে নদীর উত্তর দিক থেকে উপর দিক থেকে প্রবাহিত পানিকে মানে নিয়ে যাওয়ার জন্য যেহেতু গভীরতা কমে যাবে, তাহলে কি করতে হবে? পাশের দিকে বাড়তে হবে। যে কারণে আমরা দেখব যে সমভূমি নদীতে সমভূমি অবস্থায় এসে নদীর উলম্ব গভীরতা হ্রাস পায়, কিন্তু আনুভূমিক অর্থাৎ পাশের দিকে প্রশস্ততা বৃদ্ধি পায়। যে কারণে তোমরা দেখে থাকবে যে সমভূমিতেই বা সমভূমি অঞ্চলে পৃথিবীর প্রশস্ততম নদীগুলি লক্ষ্য করা যায়। এবং এই যে সমভূমিতে আমরা দেখব যে নদী মৃত্তিকার যে গঠন, সেই গঠনটা কিন্তু খুব বেশি মজবুত না। অর্থাৎ পার্বত্য অঞ্চল যেমন কঠিন শিলা দ্বারা গঠিত, সমভূমি কিন্তু তা না। ফলে এই নদীর পানি প্রবাহের সাথে সাথে কি হয়? এই মাটির ক্ষয় হয়, অর্থাৎ ভূত্বকের ক্ষয় হয়। এবং যেহেতু ঢাল কম থাকে, ফলে এই সামান্য কম ঢালে যেদিকে তুলনামূলকভাবে মাটি কম থাকবে বা ভূমির ঢাল একটু বেশি থাকবে, নদী সেদিকেই বাঁক নিবে। যে কারণে আমরা দেখব যে সমভূমি অবস্থায় নদী বারবার তার বাঁক পরিবর্তন করে এবং সাপের মতো আকৃতি ধারণ করে। যে কারণে সমভূমি অবস্থার নদীকে আমরা বলি সর্পিলাকার নদী। তাহলে এখানে দেখব যে ক্ষয় তুলনামূলকভাবে কম হবে, সঞ্চয় কাজ যে খুব বেশি হবে তাও না। আসলে আমরা দেখি যে যেহেতু নদীর ভেতরে চর সৃষ্টি হয় না, শুধুমাত্র নদীর পার্শ্ববর্তী এলাকায়, অর্থাৎ যখন বন্যা হয় তখন সে প্লাবন সমভূমির মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি করে। ফলে এই জায়গাতে আসলে ক্ষয় বা সঞ্চয় কোনোটাই প্রবল না। আমরা যেমন আদ্যগতিতে দেখব যে ক্ষয়টা খুব ডমিনেটিং, অর্থাৎ ক্ষয় খুব বেশি হবে। মধ্যগতিতে ক্ষয় বা সঞ্চয় কোনোটাই খুব বেশি হবে না। কিন্তু আমরা যদি নিম্নগতির দিকে তাকাই, তাহলে এই যে দেখো যে বাংলাদেশের আমরা এই যে বিখ্যাত গাঙ্গেয় বদ্বীপের কথা বলি, তোমরা যদি খেয়াল করো তাহলে এই যে গঙ্গা নদী বা পদ্মা নদী, এটা হচ্ছে পদ্মা নদী, আর এটা হচ্ছে আমাদের যমুনা নদী। দেখো যমুনা নদী, আর এই যে এই দিক থেকে যেটা নেমে আসলো সেটা হচ্ছে মেঘনা নদী। তাহলে এই যে এই অংশটাকে আমরা মেঘনা নদী বলছি। তাহলে এই যে দেখো যে এই যে তোমার ভাগীরথী নদী, এই ভাগীরথী নদী থেকে শুরু করে মেঘনা পর্যন্ত এই এন্টায়ার অঞ্চলে পদ্মা নদী দেখো বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে তার পানিগুলি পরিবাহিত করে। তাহলে এই যে এই জায়গায় আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে এই যে বদ্বীপে বয়ের মতো যে ভূমিরূপ তৈরি করে, এটিকে আমরা বলছি গাঙ্গেয় বদ্বীপ। তাহলে এই যে দেখো যে গাঙ্গেয় বদ্বীপ, এখানে কি হয় যে নদী তার ঢাল আরো কমে যায়, যে কারণে সে অতিরিক্ত পানিগুলি প্রবাহিত করতে পারে না, যে কারণে সে বারবার শাখা প্রশাখায় বিভক্ত হয়। এবং এই শাখা প্রশাখায় বিভক্তির সময় সে কি করে? তার মুখেই অর্থাৎ এই যে যে দুইটা শাখায় বিভক্ত হলো তার মাঝখানে তার পলিগুলিকে সঞ্চয় করে, এবং এইভাবেই বারবার শাখা প্রশাখায় বিভক্ত হওয়ার মধ্য দিয়ে সে ব আকৃতি লাভ করে, অর্থাৎ এইভাবে ব আকৃতি লাভ করবে। এবং এইভাবে আমরা দেখি যে একটা বদ্বীপ তৈরি হয়। তাহলে দেখো যে এই অবস্থায় যেহেতু ঢাল কমে যাবে, যে কারণে নদীর স্রোত খুব কম হবে, নদীর স্রোত খুবই কম হবে। এখানে একটু ভুল আছে, দেখো যে ঢাল হ্রাস পায়, আসলে ঢাল হ্রাস পাওয়ার কারণেই নদীর গতি কমে যায়। তাহলে এই যে গতি কমে যাবে, যে কারণে আমরা দেখব যে নিম্নমুখী ক্ষয় একদমই হ্রাস পায়, বরং নদীর যে পলি, সেই পলিকে সে পরিবাহিত করতে পারে না, যে কারণে নদীর তলদেশেই সেই পলিগুলি সঞ্চিত হয়, এবং তার মধ্য দিয়ে আমরা দেখব নতুন নতুন চর সৃষ্টি করে, এবং সেই চরের দুই পাশ দিয়ে আবার পানি প্রবাহিত করে, এবং কিছু দূর গিয়ে সে আবার চর সৃষ্টি করবে, এবং পরবর্তীতে দেখা যায় যে এই চরগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে বদ্বীপ সৃষ্টি হয়। এখানে আমরা
তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নীল নদ, সেই নীল নদের বদ্বীপের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এটি দেখেই মূলত গ্রিকরা, আমরা যদি গ্রিকদের মধ্যে ইয়ের কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, তাহলে অ্যারিস্টটল যেহেতু ভূমধ্যসাগরে মিশরের জাস্ট উত্তর দিকেই গ্রিসের অবস্থান এবং সেই সময় মিশর গ্রিকদের দখলে ছিল, ফলে আমরা দেখি যে গ্রিকরা প্রায়শই এই মিশরে আসতো। তোমরা জানো যে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম অনুসারে মিশরের উপকূলবর্তী এলাকা শহর আলেকজান্দ্রিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তোমাদের আমি অলরেডি আলোচনা করেছি যে আলেকজান্দ্রিয়াতে একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির তত্ত্বাবধায়ক ছিল ইরাতোস্থেনিস। ফলে আমরা এখান থেকেই দেখতে পারি যে গ্রিকদের সাথে মিশরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে কারণে এই ভূমিরূপের অবস্থান দেখে অ্যারিস্টটল এর নাম করেন ডেল্টা, এবং সেখান থেকেই আমরা এই ধরনের ভূমিরূপকে বলি বদ্বীপ ভূমি বা ডেল্টা। আমরা আগামী ক্লাসে নদীর যে ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ দুটি বিষয়ই একই সাথে আলোচনা করব, এবং তোমরা যদি একটু দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আমরা আগামী ক্লাসে কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ হচ্ছে আমি ন্যারেশনে খুব কম যাব, আমরা জাস্ট ছবি দেখে দেখে বর্ণনা করব এবং তার মধ্য থেকেই আমরা আমাদের এই সঞ্চয়জাত বা ক্ষয়জাত ভূমিরূপগুলি শিখে নিব, যে কারণে তোমাদেরকে যদি একটু আগে পড়ে থাকো তাহলে বুঝতে অসুবিধা হবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলি যদি লিখো তাহলে আমি তার উত্তর দিয়ে দিব, অথবা পরবর্তীতে একটু দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, পরবর্তীতে আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলি বলে দিব। এখানে আমি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে থলয়েগ কি? আসলে আমি এর আগেই বলেছি যে থলয়েগ হচ্ছে যে একটা নদীর গভীরতম অংশগুলি থাকে, সেই গভীরতম অংশগুলিকে যদি আমরা গভীরতম যে অংশগুলি সেই বিন্দুগুলিকে যদি আমরা যোগ করি তাহলে যে রেখা সৃষ্টি করবে সেটিকে আমরা বলি থলয়েগ। অর্থাৎ একটা নদী প্রবাহিত হওয়ার সময় যে বিভিন্ন গভীরতম অংশ সৃষ্টি করে, সে মানে গভীরতম বিন্দুগুলি হয়, সেই বিন্দুগুলিকে যদি আমরা পরস্পরের সাথে একটা রেখার মাধ্যমে যোগ করি তাহলে সেটিকে আমরা বলবো থলওয়েগ। আংশিক নদীর সংজ্ঞা না, আমরা দেখো যে নদী হচ্ছে কি, যে নদী বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটি হচ্ছে যে যদি একটা উচ্চভূমির থেকে নিম্নভূমির দিকে প্রাকৃতিক কোনো খাতের উপর দিয়ে প্রবাহিত জলরাশিকে আমরা বলি নদী। তাহলে দেখো যে নদী তৈরি হবে প্রাকৃতিকভাবে এবং সেটি সাধারণত একটা উচ্চভূমিতে তৈরি হবে এবং সেই উচ্চভূমি থেকে ঢাল বেয়ে সে নিচের দিকে নেমে আসবে এবং পরিশেষে সে অপর কোনো বৃহদাকার জলাশয়, যেমন বড় নদী হতে পারে, হ্রদ হতে পারে, অথবা সাগর বা মহাসাগর হতে পারে, সেই জায়গাতে মিলিত হবে। তাহলে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো উচ্চভূমির থেকে একটি সুনির্দিষ্ট খাত বরাবর প্রবাহমান জলরাশিকে আমরা নদী বলি। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে, আমরা সেই সময় নদীর ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।